ভারতের ইতিহাসের ৯ নম্বর ক্লাসে আমরা আজকে পড়ব ভারতে তুর্ক আক্রমণ সম্পর্কে। এবং তুর্ক আক্রমণের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, মানে যিনি মূলত ভারতে একটা বড় আক্রমণ করেছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ গজনবী। তো আজকের যে টপিক সেটা মূলত মোহাম্মদ গজনবী সম্পর্কে আমরা জানবো, এবং তার সঙ্গে সঙ্গে কি এমন পরিস্থিতি হয় যেখানে আরবদের হাত থেকে সমস্ত ক্ষমতা তুর্কদের হাতে চলে যায় এবং তুর্করা বেসিক্যালি এই সময় সেন্ট্রাল এশিয়াতে পাওয়ারফুল হয়ে যায়। এবং এই তুর্ক শাসকদের মধ্যে সব থেকে ফেমাস মোহাম্মদ গজনবী কিভাবে কোথায় কোথায় ভারতে আক্রমণ করেছিলেন, এইগুলো আমরা আজকের এই টপিকে জানবো। তোমরা যদি আগের দিনের ক্লাসটা না দেখে থাকো, ক্লাস নাম্বার 8-এ আমি ইসলাম ধর্মের উত্থান কিভাবে হয় সেটা আলোচনা করেছিলাম, এবং আরবের সিন্ধ আক্রমণ সম্পর্কে আরবদের সিন্ধ আক্রমণ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম 712 খ্রিস্টাব্দে ভারতে প্রথমবার একজন মুসলিম রুলার আক্রমণ করেন, যার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। এবং মোহাম্মদ বিন কাসিম একজন আরবিয়ান ছিলেন, আরব থেকে তিনি এসেছিলেন, তো আরবি ছিলেন। এবং এই অঞ্চলটা তিনি দখল করতে সক্ষম হয়েছিলেন, সিন্ধ অঞ্চলটা। বেসিক্যালি বলতে পারো আজকের যে ভারত পাকিস্তানের যে বাউন্ডারি, সেই অঞ্চলটা অবধি তার যে সাম্রাজ্য সেটা বিস্তার হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন অবধি স্থাপিত ছিল না, কারণ কিছুদিনের মধ্যেই এই সাম্রাজ্যটা ধ্বংস হয়ে যায়। এবং মোহাম্মদ বিন কাসিমের চলে যাওয়ার পরে তারা বিশেষত ভারতের যে মূল ভূখণ্ড সেখানে তারা প্রবেশ করতে পারেনি। বেসিক্যালি এই অঞ্চলে গুর্জর প্রতিহাররা ভারতে রাজত্ব করে, এবং এই গুর্জর প্রতিহাররা মূলত এই আক্রমণটা আরবীয়দের আক্রমণ প্রতিহত করে, এবং তাদের কারণেই মূলত ভারতে তারা মানে এই আরবীয়রা প্রবেশ করতে পারেনি। আমরা আগের দিন খালিফার শাসন সম্পর্কে দেখেছিলাম, খালিফা কারা ছিলেন তাদের সম্পর্কে দেখেছিলাম, এবং এই অঞ্চলে শেষ যে খালিফা শাসন করে যারা পাওয়ারফুল ছিল তারা হচ্ছে আব্বাসিদ খালিফা। এবং এই আব্বাসিদ খালিফা এর সময়কালে ধীরে ধীরে এই খালিফা যে পদটা সেটা দুর্বল হতে থাকে, এবং তারপরে আমরা দেখবো যে সুলতান বলে একটা নতুন পদ উঠে আসবে, এবং সুলতানরা খলিফার আন্ডার থেকে বেরিয়ে এসে শাসন করতে শুরু করবে। এবং এই সময় একাধিক ছোট ছোট সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে, যেগুলোর মধ্যে থেকেই এইরকম ধীরে ধীরে আক্রমণগুলো ভারতের মধ্যে আসবে। তো বেসিক্যালি এই অবধি আমরা যত অবধি পড়ে এসেছি সেই অবধি যদি আমরা একটা ব্রিফ আইডিয়া নিয়ে এগোতে থাকি, তাহলে দেখবো যে প্রথম যে আক্রমণটা ভারতে হয়েছিল মুসলিম আক্রমণ, সেই আক্রমণটায় নেতৃত্ব দিয়েছিল আরবরা ভারতে আক্রমণ করেছিল। মোহাম্মদ বিন কাসিম একজন আরবিয়ান ছিলেন। পরবর্তীকালে যখন এই মোহাম্মদ গজনবী আক্রমণ করবেন, তিনি একজন তুর্ক ব্যক্তি হবেন, এবং এখান থেকে আরবদের হাত থেকে ক্ষমতা তুর্কদের হাতে চলে যাবে। তো এই জিনিসটাই এখানে বোঝার রয়েছে, ভারতের প্রথম আক্রমণ যেটা সেটা আরবদের হাত ধরে হয়, আরবদের মাধ্যমে হয়, এবং এর পরের যে আক্রমণ সেটা তুর্কদের মাধ্যমে হবে। তোমরা যদি আমার আগের দিনের ক্লাসটা না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে মধ্যকালীন ভারতের ইতিহাসের একটা আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখানে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে আমি এই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও যদি তোমরা আমার আধুনিক ভারতের কমপ্লিট প্লেলিস্ট না দেখে থাকো, তাহলে সেই সিরিজটাও দেখো, সেটা অলরেডি কমপ্লিট অবস্থায় এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। যদি আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রির উপর ক্লাস করাচ্ছি। যদি তোমরা ক্লাস না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো দেখো, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আনএকাডেমিতে আমি ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, স্পেশাল ক্লাস। এই ক্লাসগুলো তোমরা যে কেউ করতে পারবে, এবং ইউটিউবে আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেগুলোর উপরই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস আমি করাচ্ছি প্রতি শনিবার, রবিবার এবং সোমবার দিন। টাইম এবং সাবজেক্ট এখানে লেখা রয়েছে। অবশ্যই সবাই লাইভ ক্লাসে এসো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার প্রোফাইল খুঁজে পেয়ে যাবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো, এবং অবশ্যই আমার এই ক্লাসগুলোতে এসো। পুরোনো ক্লাসগুলোও দেখতে পারবে। আগামী দিনে যে লাইভ ক্লাসগুলো হবে সেইগুলোতে প্লিজ সবাই এসো। যদি তোমরা প্রথমবার অ্যাকাউন্ট খোলো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে, তাহলে একটা কোড চাওয়া হবে GKA10, এই কোডটা ইউজ করো, এবং ক্লাসগুলোতে তোমরা সবাই লাইভ থাকার চেষ্টা করো। আনএকাডেমিতে 27 মার্চ সকাল 11টার সময় একটা ফ্রি মক টেস্ট হচ্ছে WBCS পরীক্ষার জন্য। এই মক টেস্টটা সবাই অংশগ্রহণ করো, এবং নাম্বার তোমরা কত পাচ্ছ সেগুলো দেখো। এখানে যদি তোমরা র্যাঙ্ক করতে পারো তাহলে স্কলারশিপ পাবে, এবং যদি তোমরা এনরোল না করে থাকো এখনো পর্যন্ত, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে GKA10 কোডটা ইউজ করো, দিয়ে এখানে এনরোল করে নাও, এবং এই ফ্রি মক টেস্টটা অবশ্যই দিও। লাইভ টেস্ট, মক টেস্ট, এবং এটা WBCS 2022 পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের আনএকাডেমি সুযোগ দিচ্ছে এই ক্লাসগুলো করার। যদি তোমরা আনএকাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং, SSC, রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গল জেনারেল কম্বাইন্ড, পুলিশ, SI এই সমস্ত পরীক্ষার উপরে একটা বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। টোটাল 36% ডিসকাউন্ট তোমরা এখন পেয়ে যাবে।
এবং অনেকটাই টাকা তোমরা কম পে করে একটা খুব ভালো কোর্সের মধ্যে ঢুকতে পারবে এবং তোমাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে পারবে। এখানে তোমরা GKA10 কোড ইউজ করলে তোমরা এই 36% ডিসকাউন্টটা পেয়ে যাবে। অবিলম্বে এই যে সুবিধাটা দেওয়া হচ্ছে নিয়ে নাও এবং পশ্চিমবঙ্গের অভিজ্ঞ টপ এডুকেটরদের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো। 2022-এর WBCS পরীক্ষার জন্য 90 দিনের জন্য একটা ব্যাচ শুরু হয়েছে এবং এই ব্যাচটা 15ই মার্চ থেকে শুরু হয়েছে। তোমরা যদি এখনো জয়েন হয়ে যাও তাহলেও তোমরা পুরোনো ক্লাসগুলো তো দেখতেই পারবে। আগামী দিনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে তোমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে নিতে পারো। 2022-এর WBCS পরীক্ষা অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং পরীক্ষার যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেন চেঞ্জ হচ্ছে, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে পড়াবেন এবং বাড়িতে বসে তোমরা সুন্দরভাবে ক্লাসরুমের মতো করে পড়াশোনা করতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং যারা 2023 সালের WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ একদম প্রথম থেকে শুরু করতে পারো। 16ই মার্চ থেকে ব্যাচ শুরু হয়েছে আগমন ব্যাচ, যেখানে তোমরা প্রিলিমস এবং মেন্স সমস্ত প্রস্তুতি এক জায়গায় বসে নিতে পারবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি এখানে পড়ানো হবে। তো অবশ্যই এই সাবস্ক্রিপশন নিয়ে নাও, আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন, এবং এখানে প্রস্তুতি নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা তোমরা SSC বা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, জেনারেল কম্বাইন্ড বা পুলিশ SI পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি লঞ্চ করা হয়েছে। তোমরা যে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেইটারই সাবস্ক্রিপশন নিয়ে তোমরা পড়তে পারো এবং সাবস্ক্রিপশনের যে প্রাইস সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, মানে বিভিন্ন ব্যাচে বিভিন্ন রকম রয়েছে। কারণ যে পরীক্ষাটা অনেক লেন্দি পরীক্ষা তার জন্য একটু বেশি পে করতে হচ্ছে, কিন্তু যারা যারা যে সমস্ত পরীক্ষাগুলো খুব অল্প টাইমের মধ্যে প্রস্তুতি তার জন্য কম পে করতে হবে। তো যেরকম তোমাদের পরীক্ষা সেই অনুযায়ী পে করে তোমরা এখানে সাবস্ক্রিপশন দিতে পারো। এখানে প্রাইস লেখা রয়েছে, WBPSC সেকশনে তোমরা কত প্রাইস পে করলে এই সাবস্ক্রিপশনগুলো পেয়ে যাবে। এখানে EMI অপশনও রয়েছে, তোমরা EMI তেও পেমেন্ট করতে পারো আর তোমরা 20% ডিসকাউন্টও পেতে পারো। এইখানে যদি তোমরা কোড ইউজ করো, GKA10 কোড ইউজ করলে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য যে ব্যাচগুলো রয়েছে সেখানেও তোমরা সাবস্ক্রিপশনে GKA10 কোড ইউজ করলে 20% বা এখন যেটা 36% ডিসকাউন্ট চলছে সেইগুলো তোমরা পেতে পারো। তো যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তার জন্য তোমরা সাবস্ক্রিপশন নিয়ে এখনই পড়াশোনা শুরু করতে পারো বাড়িতে বসে ক্লাসরুমের মতো। তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিলে যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে তোমরা পড়তে পারবে, তোমাদের নিজেদের টিচার, নিজেদের ব্যাচ তোমরা নিজেরা চুজ করতে পারবে এবং প্রচুর ব্যাচে একসাথে একাধিক ব্যাচেও তোমরা জয়েন হতে পারবে যদি তোমরা চাও। সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, যদি তোমাদের কোনো ডাউট থাকে যে কোনো সময় তোমাদের টিচার কাছ থেকে সেটা বুঝে নিতে পারবে। সম্পূর্ণ সিলেবাস কভারেজ, প্রচুর মক টেস্ট, সাপ্তাহিক মক টেস্ট, এই সমস্ত দেওয়ার সুযোগ একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। তো একাধিক ফিচার একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাচ্ছ। যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও GKA10 কোড ইউজ করে অবশ্যই এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আমরা ফিরে আসবো আমাদের আজকের টপিকে। এখানে তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আব্বাসিদ খলিফা, অর্থাৎ খলিফা শব্দটার সম্পর্কে অলরেডি তোমরা পরিচিত, কারণ আমি অলরেডি এর আগের যে ক্লাসটা সেখানে খলিফা যে ভূমিকা ছিল সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। খলিফারা শুধু রাজনৈতিক গুরু ছিল না, মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে তারা শুধুমাত্র রাজনৈতিক গুরু ছিল না, তারা ধীরে ধীরে পলিটিক্যালি যে সমস্ত অঞ্চলগুলো দখল করা হচ্ছে তারও প্রধান হয়ে যান। তো এই আব্বাসিদ খলিফা যখন শাসন করে তখন প্রায় দেখতে পাচ্ছ ইউরোপের সীমানা থেকে, ইউরোপ থেকে শুরু করে আজকের মধ্য এশিয়া, ভারতের সীমানা অবধি, সেই সময় মুলতান, লাহোর অর্থাৎ পাকিস্তানের অঞ্চলটা, এগুলো সবই ভারতের মধ্যেই পড়তো। তো সেই পুরো অঞ্চলটাতে বিশাল বড় একটা সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অলরেডি আমরা এই সময়টায় দেখেছিলাম যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে অঞ্চল বেশ কিছুটা অংশ এই সময় খলিফার শাসনের মধ্যে চলে গেছিল, কারণ 712 খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ হয়, মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করেন এবং বেশ বড় একটা জায়গা তিনি দখল করেন। কিন্তু সেই জায়গাটার উপরে কি হচ্ছে, এবার দুটো প্রবলেম আসতে শুরু করছে। এই জায়গাটাতেও তাদের শাসন চলে যাবে, আবার যে মেন খলিফা অর্থাৎ আব্বাসিদ খলিফা তারাও দুর্বল হতে থাকবে, কারণ এত বড় একটা সাম্রাজ্য পরিচালনা করা খুব কঠিন ব্যাপার ছিল। সেন্ট্রালি এরা যেখান থেকে শাসন করত সেইখান থেকে দূরবর্তী অঞ্চলে যে শাসন পরিচালনা করা সেটা কঠিন হয়ে পড়ছিল। এবং 9th সেঞ্চুরি আস্তে আস্তে এমন একটা অবস্থা হয় যে আব্বাসিদ খলিফা নামে মাত্র থেকে যায়। খলিফা যে পদটা সেটা তো অবশ্যই থাকছে, কিন্তু খলিফার হাতে পাওয়ার কমে যায়। যে খলিফারা এতদিন পর্যন্ত যতটা অঞ্চল জুড়ে এরা শাসন করছে সেই পুরো অঞ্চলটার প্রধান ছিল, সেই প্রধানের ক্ষমতা তাদের হাত থেকে চলে যায় এবং খলিফারা শুধুমাত্র ধার্মিক গুরু বা ধর্মীয় গুরু হিসেবে থেকে যায়। এই সময় খলিফাদের হাত থেকে পাওয়ার যারা নিয়ে নিচ্ছে, দূরবর্তী অঞ্চলগুলো প্রথমের দিকে
স্বাধীন হতে শুরু করে এবং দূরবর্তী অঞ্চলগুলোতে একাধিক ছোট ছোট রাজ যে রাজ্যগুলো ছিল সেইগুলো স্বাধীন হতে শুরু করে। যেমন তোমরা এখানে দেখতে পাবে সামানিদ এম্পায়ার। সামানিদরা অ্যাকচুয়ালি এরা সবাই এই আব্বাসিদ খলিফার আন্ডারে ছিল। এত বড় যে অঞ্চলটা সেটা সম্পূর্ণই খলিফা শাসন করত, কিন্তু একটা টাইমে কি হয়, এই দূরবর্তী যে সমস্ত রাজ্যগুলো সেইগুলোর উপরে খলিফার যে পাওয়ার সেটা কমে যেতে থাকে। তিনি এইখান থেকে এত দূর অব্দি শাসন করতে পারছিলেন না। তো এইখানে যারা গভর্নর ছিল আব্বাসিদ খলিফার আন্ডারে, তারা কি করছে, কার্যত স্বাধীন হয়ে যাচ্ছে এবং এক একটা করে নতুন রাজ্য এখানে উঠে আসছে। যেমন সামানিদ এম্পায়ার এখানে দেখতে পাচ্ছ, এখানে সাফাভিদ দেখতে পাচ্ছ। এই সমস্ত যে রাজবংশগুলো, তারা এরা ঠিক এখনো রাজবংশ নয়, এরা অ্যাকচুয়ালি গভর্নর ছিল, এখানকার গভর্নর। তারা ধীরে ধীরে স্বাধীন হয়ে সম্পূর্ণ নিজেদের মতো শাসন করছে। যদিও আব্বাসিদ খলিফা সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, এই সময় খলিফার কাজ শুধুমাত্র ধর্মীয় গুরু হিসেবে হয়ে যায়। তারা কি করছে, এই সমস্ত গভর্নরদেরকে টাইটেল দিতে শুরু করে। আগের দিনের ক্লাসে আমরা একটা সময়ের কথা পড়েছিলাম, এজ অফ কনফ্লিক্ট। এজ অফ কনফ্লিক্ট বা বাংলাতে হচ্ছে দ্বন্দ্বের যুগ। এই সময়টা কত সময় চলছে, 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ অব্দি এই সময়টাকে এজ অফ কনফ্লিক্ট বলা হয়। কারণ এই অঞ্চলটাতে এই সময় ব্যাপকভাবে লড়াই, বিদ্রোহ ইত্যাদি চলতে থাকে। এবং এই সময় আব্বাসিদ খলিফার সম্মুখে যারা মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারা হচ্ছে তুর্করা। প্রথম জীবনে এই তুর্করা কিন্তু ইসলাম ধর্মের ফলোয়ার ছিল না, এরা মুসলিম ছিল না। অন্যদিকে আব্বাসিদ খলিফা কি মুসলিম, মানে এই পুরো অঞ্চলটা যারা শাসন করছে তারা সবাই ইসলাম ধর্মের ফলোয়ার। তুর্করা ছোট ট্রাইব ছিল এক সময় এবং এরা বেসিক্যালি লোকাল ট্রাইব ছিল, ইসলাম ধর্মের ছিল না। এবার এই আব্বাসিদ খলিফার সঙ্গে তুর্কদের লড়াই হতে থাকে এবং এই তুর্করা প্রচন্ড ভয়ঙ্কর টাইপের লড়াই করতো। এরা দলে দলে আসতো এবং আক্রমণ, লুটপাট, ধ্বংস ইত্যাদি করে ফিরে যেত। এইরকম হতে থাকে এবং একটা টাইমে আসে যে এই আব্বাসিদ খলিফা কি করে, তুর্কদের সঙ্গে যে যুদ্ধগুলো হচ্ছে তাদের মধ্যে থেকে কিছু লোক এখানে থেকে যেতে শুরু করে। তো তাদেরকে নিজেদের আর্মির মধ্যে ভর্তি করতে শুরু করে এবং তুর্করা যখন আব্বাসিদ খলিফার আন্ডারে কাজ করতে শুরু করে, যখন তাদেরকে সৈন্যবাহিনীতে কাজে লাগানো হয়, তখন তারা ইসলাম ধর্মে পরিবর্তন হতে থাকে, তারা ইসলাম ধর্মের আন্ডারে আসতে থাকে। তো বেসিক্যালি তুর্কদের প্রথমে প্রভিন্সিয়াল গভর্নর, মানে প্রথমে সৈন্য হিসেবে নিযুক্ত করা হয়, সেখান থেকেই তারা প্রভিন্সিয়াল গভর্নর বা বিভিন্ন প্রান্তের শাসক হয়ে যায়, গভর্নর হয়ে যায়। পরবর্তীকালে সেই গভর্নররাই স্বাধীন কিছু কিছু জায়গা তৈরি করবে। মোটামুটি খ্রিস্টীয় 9th শতাব্দীতে, 9ম শতাব্দীতে এই আব্বাসীয় খলিফার পতন ঘটে এবং তুর্করা এই জায়গাটা দখল করতে শুরু করে এবং একাধিক ছোট ছোট তুর্ক রাষ্ট্রের উত্থান হতে থাকে। রাষ্ট্র বলতে গুলিয়ে ফেলবে না, রাষ্ট্র মানে আজকের মতো বড় দেশ নয়। এবং আরবিয়ানদের হাত থেকে ক্ষমতা ধীরে ধীরে এই তুর্করা দখল করতে শুরু করে। যারা একসময় প্রাসাদের রক্ষী বা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে শুরু করেছিল, তারা কিছুদিনের মধ্যে কি হয়, এইরকম ভাবে প্রভিন্সিয়াল গভর্নর হয়ে যায় এবং অল্প দিনের মধ্যে দেখা যাচ্ছে যে এরাই রাজাকে তৈরি করছে। রাজা নির্মাতা মানে কি, কে এই এরপরে এখন যিনি খলিফা রয়েছেন তারপরে কে খলিফা হবে বা কে শাসক হবে, এই জিনিসগুলো তারা ঠিক করতে শুরু করে, মানে পাওয়ারফুল হতে শুরু করে এক কথায় বলা যেতে পারে। এবং এই সময়তে ধীরে ধীরে খলিফার যখন ক্ষমতা কমে যাচ্ছে, তাদের যেরকম বললাম যে তাদের হাতে একটাই কাজ থেকে যাচ্ছে, এই সমস্ত তুর্ক যারা গভর্নর ছিল তাদেরকে বিভিন্ন উপাধি দেওয়া শুরু করতে থাকে। যেমন আমির উল উমরা এরকম উপাধি দিত। আমির উল উমরা শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সেনাপতি। যিনি সেনাপতি রয়েছেন তার আন্ডারে আরেকজন সেনাপতি, এরকম টাইটেলকে আমির উলমা বলা হতো। তো এরকম টাইটেল দেওয়া হয়। পরবর্তীকালে সুলতান টাইটেলটা তোমরা পেয়ে যাবে। এখানে একটা টাইটেল সম্পর্কে একটা ছোট জিনিস বুঝিয়ে দেওয়া রয়েছে। দেখো, খলিফা হচ্ছেন প্রধান, সবার উপরে। এক সময় পাওয়ারফুল ছিলেন, কিন্তু আজকে তার হাতে শুধুমাত্র ধর্মীয় ক্ষমতা রয়েছে। তার আন্ডারে যারা থাকতো তাদেরকে আমির বলা হতো। খলিফা যাদেরকে আমির টাইটেল দিত, তার মানে কি খলিফার নিচে তারা শাসন করছে। অন্যদিকে সুলতান যাদেরকে টাইটেল দেওয়া হতো, খলিফাই টাইটেল দিতেন সুলতান, তারা অ্যাকচুয়ালি স্বাধীন। আমির স্বাধীন নয়, আমির খলিফার আন্ডারে কাজ করছে, কিন্তু সুলতানের স্বাধীন শুধুমাত্র এটা মেনে নিয়েছে যে আমাদের একজন উপরে রয়েছে, তার হাতে পাওয়ার না থাকলেও সে রয়েছে, তিনি হচ্ছেন খলিফা। তো এরকম হচ্ছে সুলতান। এবং ভারতে তোমরা যে সুলতানি যুগ পড়বে, অ্যাকচুয়ালি তারা অনেকেই দাসবংশ পড়েছে। দাসবংশের একাধিক সুলতান কি করছে, একাধিক শাসক তারা সুলতানের কাছ, খলিফার কাছ থেকে টাইটেল নিয়ে আসছে। তো মেন কারণ হচ্ছে সেটাই ছিল। পরবর্তীকালে যখন মুঘলরা শাসন করে, তখন দেখবে আরো একটা টাইটেল পাবে, বাদশাহ টাইটেলটাও আসছে এখান থেকে। সুলতানরা যদিও বা খলিফার কাছ থেকে টাইটেল নিয়ে আসতো, বাদশারা সেই প্রথাটাই বন্ধ করে দেয়।
বাদশাদের সঙ্গে খলিফাদের কোনো সম্পর্কই ছিল না, তো বাদশারা সম্পূর্ণভাবে স্বাধীন। তো সেই জন্য তোমরা কোনোদিনই দেখবে না কোনো মুঘল বাদশা খলিফার কাছ থেকে কোনো টাইটেল নিয়ে এসছে। সেই কাজগুলো একমাত্র সুলতানি যুগ, যেটা আমরা ভারতে পড়বো, সেই অবধি সীমাবদ্ধ থাকবে। তো এই হচ্ছে টাইটেলের ব্যাপারটা। আমির হচ্ছে ডাইরেক্ট আন্ডারে রয়েছে, সুলতান আন্ডারে রয়েছে, কিন্তু কার্যত স্বাধীন, শুধুমাত্র মেনে নিয়েছে খলিফা তার উপরে রয়েছে, আর বাদশা সম্পূর্ণভাবে স্বাধীন, তাদের উপরে খলিফা রয়েছে, এটা তারা কোনোদিনই স্বীকার করছে না। তো এই হচ্ছে টাইটেলের যে বিভিন্ন রকমের যে টাইটেলগুলো এই সময় দেওয়া হতো সেই রকম। তো 9th সেঞ্চুরি যখন এই আব্বাসিদ খলিফা দুর্বল হয়ে পড়ে এবং আব্বাসিদ খলিফার আন্ডারে যে সমস্ত জায়গাগুলো ছিল সেইগুলোতে ছোট ছোট রাজ্যের উৎপত্তি হয়, তাদের মধ্যে একটা রাজ্য ছিল হচ্ছে সামানিদ ডাইনেস্টি। এরা বেসিক্যালি ট্রান্সঅক্সিয়ানা, খোরাসান, ইরান এই সমস্ত অঞ্চল নিয়ে শাসন করতো। তোমরা পাশের ম্যাপে দেখতে পাচ্ছ, এখানে আমুদারিয়া নদী, এখানে সিরদারিয়া নদী, তারপর পাশের যে অংশটা আজকের ইরানের কিছুটা অংশ, ইরাকের কিছুটা অংশ, এই সমস্ত জায়গা বা আফগানিস্তানের কিছুটা অংশ নিয়ে এই সামানিদ বংশ শাসন করত। এবং এই সামানিদদের সঙ্গে তুর্ক যে উপজাতি, তাদের ঘন ঘন যুদ্ধ হতো, বারংবার যুদ্ধ হতো, এবং এই যুদ্ধের ফলে একটা টাইমে আসবে আমরা দেখতে পাবো যে এই সামানিদ বংশ যারা ছিল তারাও দুর্বল হয়ে পড়ছে, এবং তুর্করা, যেটা বললাম, এরা প্রচন্ড বেশি পাওয়ারফুল ছিল, তারা আসতো, আক্রমণ করতো, চলে যেত। তখনও পর্যন্ত এই তুর্কি উপজাতি বা তুর্ক টাইপের মানুষ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা একটা, তোমরা প্রাচীন ভারতের ইতিহাসে কয়েকটা বিদেশি আক্রমণকারীর নাম পেয়েছো, যেমন হচ্ছে কুষাণ, শক, ঠিক আছে, কুষাণ, তারপর হচ্ছে শক, পল্লব। এরা অ্যাকচুয়ালি কি ছিল? মঙ্গোলিয়ান ছিল। পল্লব সবই এরা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, মঙ্গোলিয়ান ছিল। অ্যাকচুয়ালি তুর্করা এদেরই পরবর্তী জেনারেশন, ঠিক আছে, এই মঙ্গলদেরই পরবর্তী জেনারেশন ছিল, এবং এরাও সেই ভারতের উত্তর পশ্চিম দিয়েই ভারতে আক্রমণ করবে। যাই হোক, এই সময়টাতে সামানিদদের সঙ্গে এই তুর্ক উপজাতি যারা ছিল তাদের বারংবার যুদ্ধ হতে থাকে, এবং এইটা হচ্ছে সামানিদ ডাইনেস্টি। এদের সঙ্গে এখানকার যারা তুর্ক উপজাতি ছিল তাদের বারংবার লড়াই হতে থাকে, এবং এর ফলে সামানিদরা একসময় দুর্বল হয়ে পড়ে। এবং যেমনটা বললাম, পরবর্তীকালে এই তুর্করা কি হচ্ছে, এরাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের মধ্যে আসছে, এবং এরাই পরবর্তীকালে এইটা প্রচার করতে থাকে যে আমরা ইসলাম ধর্মের রক্ষক, আমরা ইসলাম ধর্মকে প্রচার করছি। প্রথমে যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে তারাই একটা টাইমে গিয়ে বলবে যে আমরাই ইসলাম ধর্মের রক্ষক। যাই হোক, সেটা অনেকটা পরের ঘটনা। আমরা যখন মোহাম্মদ গাজনবী, মোহাম্মদ ঘুরির সময় দেখবো, সেই সময়ের কথা আমি একটু এগিয়ে বলে রাখলাম। এই তুর্করাই পরবর্তীকালে এইরকম টাইপের কাজ করবে। ঠিক একই টাইমে একটা নতুন টাইপের সৈন্যদের উদ্ভব হয়, যারা গাজী নামে পরিচিত ছিল। এই টাইটেলটা তোমরা, এটা টাইটেল হিসেবে তোমরা আগে পেয়েছো, গাজী টাইটেল নিয়েছিল কি আমরা পড়বো পরবর্তীকালে। কিন্তু বেসিক্যালি গাজীটা কোনো টাইটেল ছিল না। প্রথম দিকে গাজী নামের একটা, মানে আমরা এই যে সময়টার কথা বলছি, সেই সময় গাজী নামে এক ধরনের নতুন সৈন্যের আবির্ভাব হয়। এরা প্রচন্ড বেশি পাওয়ারফুল ছিল, এবং যোদ্ধা তো ছিলই, প্রচন্ড ভালো যোদ্ধা এরা ছিল, এবং তার সাথে সাথে মিশনারি, অর্থাৎ এরা লুটপাট করতো। এদের আন্ডারে যে সৈন্যবাহিনী থাকতো, ধরো এদের একটা সৈন্যবাহিনী রয়েছে, তারা এক জায়গায় গিয়ে আক্রমণ করতো, সেই জায়গাটা দখল করতো না, সেই জায়গায় গিয়ে লুটপাট করতো। যে লুটটা তারা পেতো সেটাই তাদের রেভিনিউ ছিল, আয় ছিল, সেটা নিয়ে চলে আসতো। এইভাবে গাজীরা করতো, আক্রমণ করতো। এবং দুটো জিনিসে এরা প্রচন্ড শক্তিশালী ছিল। একটা হচ্ছে ঘোড়সওয়ার, ঘোড়া চালাতে প্রচন্ড এরা পটু ছিল, এবং সেন্ট্রাল এশিয়াতে খুব ভালো ঘোড়া পাওয়া যেত, প্রচন্ড তেজি ঘোড়া পাওয়া যেত, এবং এরা প্রচন্ড ভালো ঘোড়া চালাতে পারতো। অন্যদিকে তীরন্দাজি, দূর থেকে এরা ঘোড়ার উপর বসেই তীর চালিয়ে কোনো নিশানা লাগাতে পারতো। এইরকম টাইপের এরা এক ধরনের সৈন্য ছিল, এবং এদের উত্থান হতে শুরু করে। এবার এদেরকে কাজে লাগাতে থাকে যারা এই সমস্ত আরবীয় এরা ছিল, গভর্নর যারা ছিল, সামানিদ বংশ, সাফাভিদ বংশ, এরা এই গাজীদেরকে কাজে লাগাতে শুরু করে। কারণ দেখছে তুর্কদের আক্রমণ যদি আমাদের আটকাতে হয়, তাদের মতো পাওয়ারফুল কাউকে নিয়ে আসতে হবে। তো গাজীদের এখানে নিয়ে আসা হয়, তাদেরকে সেনাবাহিনীতে যোগ করা হয়, তাদেরকে বেতনের মাধ্যমে বেতন দেওয়া হয়। এছাড়া তারা লুণ্ঠন করতো, এই সমস্ত কাজগুলো করতো, এবং গাজীদের সঙ্গে একটা দীর্ঘকাল ব্যাপী তুর্কদের লড়াই হয়। আমরা যে ঘটনাগুলো পড়ছি বা আমি যে ঘটনাগুলো বলছি, সেগুলো এক দু বছরের ঘটনা নয়, এটা 100-150 বড় একটা টাইমের ঘটনা আমরা আলোচনা করছি। জাস্ট সংক্ষেপে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা মনে রাখবে যে এটা একটা বড় সময় ধরে হতে থাকে। গাজীদের সঙ্গে তুর্কদের লড়াই হতে থাকে, এবং একটা টাইমে আসছে কি তুর্ক এবং গাজী এরা অপরের সঙ্গে লড়াই করতে করতে একসময় এরা একত্রিত হতে থাকে। এরা গিয়ে কি করছে, একটা ছোট এরাই নিজেরা আর্মি বানাচ্ছে। তুর্করা যারা মুসলিম ছিল না, অন্যদিকে গাজীরা মুসলিম ছিল, এরা ইসলাম ধর্মের ফলোয়ার ছিল। এরা দুজনের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, তুর্করাও ইসলাম ধর্ম গ্রহণ করছে, গাজীরা অলরেডি ছিল।
এবং একটা টাইমে এরা সবাই একত্রিত হচ্ছে, গাজী যারা ছিল, তুর্ক যারা ছিল, তারা সবাই একত্রিত হচ্ছে এবং পাওয়ারফুল, আরো বেশি পাওয়ারফুল হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এদের ধর্মীয় যে চিন্তা ভাবনা সেটাও এক হয়ে যাচ্ছে এবং এরা ফাইনালি নিজেদেরকে ইসলাম ধর্মের রক্ষক এবং প্রচারক ইত্যাদি প্রমাণ বলতে থাকে যে আমরা ইসলাম ধর্মকে রক্ষা করব, আমরা ইসলাম ধর্মকে আরো বেশি প্রচার করব। তো এইরকম একটা ব্যাপার ছিল। যে সামানিদ বংশ, এদের যে এলাকা লাস্ট যে বাউন্ডারি, সেটা তোমরা আগের ম্যাপে দেখলে কোন জায়গা অব্দি থাকছে, আজকের আফগানিস্তান অব্দি থাকছে, মানে জাস্ট এইটা ক্রস করলেই ভারতে আসা যাবে। এবং গাজী বা এই তুর্ক, এদের মেন লক্ষ্য কি? সম্পদ। আমরা যাব, লুণ্ঠন করব, সম্পদ আরোহণ করব, নিয়ে চলে আসবো। এবং ভারতের মতো সব থেকে ধনী যে অঞ্চল সেটাই পাশে রয়েছে, তো তাদের স্বাভাবিকভাবে আক্রমণের যে টার্গেট হবে সেটা স্বাভাবিকভাবে ভারত হবে, কারণ ভারতের প্রচুর সম্পদ রয়েছে। তো সেটাই অ্যাকচুয়ালি হয়েছিল। এরকম ভাবে গাজীরা প্রচন্ড শক্তিশালী, একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইখান থেকে গজনী রাজ্যের উৎপত্তি হতে থাকে। যে সামানিদ বংশ ছিল, সামানিদ বংশের আন্ডারেই আলাপ্তাগিন বলে একজন ব্যক্তি, তিনি গভর্নর ছিলেন। ঠিক আছে, প্রথম জীবনে ইনি দাস ছিলেন, তুর্ক, ইনি একজন তুর্ক ব্যক্তি ছিলেন। এরকমই যখন সামানিদদের সঙ্গে তুর্কদের লড়াই হচ্ছিল সেই সময় ইনি বন্দী হয়েছিলেন, তাকে দাস বানানো হয়, দাস হিসেবে তিনি কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি বাল্ক অঞ্চলের গভর্নর হিসেবে কাজ শুরু করেন। সামানিদদের আন্ডারে তিনি একজন গভর্নর হন। কিন্তু যখন সামানিদ বংশ দুর্বল হয়ে যায়, তখন গজনী বলে যে জায়গাটা, মানে এই বাল্ক যে প্রদেশ, সেই অঞ্চলটাতে গজনী বলে একটা রাজ্য জায়গা ছিল, সেই জায়গাটাকে রাজধানী করে তিনি একটা স্বাধীন তুর্কি রাজবংশের প্রতিষ্ঠা করেন 962 খ্রিস্টাব্দে। এই সময় পর্যন্ত আলাপ্তাগিন যে ব্যক্তি, তিনি কিন্তু পুরোপুরি স্বাধীন নন, তিনি এদের আন্ডারে রয়েছেন, সামানিদ বংশের আন্ডারে রয়েছেন। কিন্তু পরবর্তী এই আলাপ্তাগিনের পরে যিনি শাসক হবেন সবুক্তগিন, ইনি পুরোপুরি একজন স্বাধীন শাসক হিসেবে কাজ করবেন। তো আলাপ্তাগিন স্বাধীন ছিলেন না, তিনি একটা তুর্কি রাজ্য প্রতিষ্ঠা করছেন যখন এরা দুর্বল হয়ে পড়ে সেই সময়। সামানিদরা, এখানে দেখতে পাচ্ছ এই অঞ্চলটাতে সামানিদরা রাজত্ব করত। আর বাল্ক যে অঞ্চলটা, এটা আজকে আফগানিস্তানে পড়ে যাচ্ছে, গজনীও আজকের আফগানিস্তানে পড়ে যাচ্ছে। তো সামানিদ বংশের আন্ডারেই আলাপ্তাগিন হচ্ছেন এই গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য, গজনী রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তিনি কিন্তু মোহাম্মদ গজনবী ছিলেন না, মোহাম্মদ গজনবী পরে আসবেন, তার অনেক আগে আলাপ্তাগিন এই জায়গাটা প্রতিষ্ঠা করেন এবং একটা ছোট রাজবংশ বা ছোট একটা অঞ্চল নিয়ে গজনীকে রাজধানী করে তিনি শাসন করতে শুরু করেন। কিন্তু তার পরবর্তীকালে যিনি আসেন, তিনি হচ্ছেন সবুক্তগিন বা সবুক্তজিনও বলা হয়, সবুক্তজিন বা সবুক্তগিন। সবুক্তগিন হচ্ছেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার এই গজনীর। অন্যদিকে সামানিদ যে বংশ, সেটা একটা টাইমে দুর্বল হয়ে ধ্বংস হয়ে যায়, তার আন্ডারে একাধিক ছোট ছোট অঞ্চল স্বাধীন হয়ে যায়, তাদের মধ্যে একটা গজনী। এবং গজনীর যিনি প্রথম স্বাধীন শাসক ছিলেন, তিনি হচ্ছেন সবুক্তগিন। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য, এখনো পর্যন্ত সবুক্তগিন বা গজনীর শাসকরা ভারতে আক্রমণ করা শুরু করেননি, এটা পরে হবে। কিন্তু এই সময় যিনি পাঞ্জাব এবং আজকের আফগানিস্তানের বেশ কিছুটা অঞ্চল নিয়ে শাসন করতেন, তার নাম হচ্ছে জয়পাল, এবং ইনি হিন্দু শাহী বংশের রুলার ছিলেন। তোমরা যদি আগের ম্যাপটা দেখো তাহলে এখানে পেয়ে যাবে এই জায়গাটাতে হিন্দু শাহী বংশ রাজত্ব করতো। এইটা হচ্ছে শাহী, হিন্দু শাহী। আর যদি আজকে মানে এই ম্যাপে সামানিদদের ভেঙে যাওয়ার পর কোথায় গজনী রাজ্য ধরো, মোটামুটি অ্যাপ্রক্স এইরকম জায়গাতে হবে। ঠিক আছে, এইরকম জায়গাতে, মানে দুটো পাশাপাশি সাম্রাজ্য, একদিকে হচ্ছে গজনী, অন্যদিকে হচ্ছে শাহী, হিন্দু শাহী। হিন্দু শাহী বংশের এই সময় যিনি রুলার, তার নাম হচ্ছে জয়পাল। ইনি একজন খুব শক্তিশালী শাসক ছিলেন এবং ইনি বুঝেছিলেন যে এই গজনীর রাজ্যকে যদি বাড়তে দেওয়া হয়, ভবিষ্যতে এরা আক্রমণ করবে। কারণ এই জন্য জয়পাল কি করছে, গজনীর সুলতানের, গজনীর যে শাসক, তিনি আক্রমণ করার আগেই তিনি আক্রমণ করে দিচ্ছেন গজনী রাজ্যে। তো সবুক্তগিন যখন শাসক ছিলেন, এই সবুক্তগিনও প্রথম জীবনে কৃতদাস ছিলেন। পরবর্তীকালে তার দ্বারা ইমপ্রেসড হয়ে আলাপ্তাগিন যিনি ছিলেন, তাকে তার জামাই বানিয়ে নেন এবং পরবর্তীকালে সবুক্তগিনই হয়ে যান শাসক। যখন সবুক্তগিন শাসক রয়েছেন, সেই সময়তে জয়পাল গিয়ে কি করছে, আক্রমণ করছে গজনী রাজ্যে। কিন্তু এখানে তিনি হেরে যান। সবুক্তগিন সম্পর্কে আমরা যদি দেখি, এটা তো দেখেই নিলাম যে অলরেডি তিনি একজন কৃতদাস ছিলেন, পরবর্তীকালে আলাপ্তাগিনের জামাতা হয়ে যান এবং 977 খ্রিস্টাব্দে তিনি গজনীতে সিংহাসনে বসে পড়েন আলাপ্তাগিনের পরে। এই সময়তে তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান, পুরো কমপ্লিট একটা ইন্ডিপেন্ডেন্ট গজনী রাজ্য তিনি শাসক ছিলেন। এবং অল্প দিনের মধ্যে সামানিদ যে রাজ্য, সে বংশ, মেন যে বংশটা ছিল, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবং এই সময় গজনী আক্রমণ করা হয় জয়পালের দ্বারা, কিন্তু এই আক্রমণে জয়পাল পরাজিত হয়। পরাজিত হলেও সবুক্তগিন এবং জয়পালের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তিটা 1 to 1 ভালো চুক্তি ছিল, মানে দুজনেরই কারুরই লজ্জাজনক হার হয়েছিল, বা জয়পাল হেরে গেলেও তাকে যে লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এরকম নয়, দুজনের মধ্যে একটা চুক্তি হয় এবং এইভাবে জয়পালের সঙ্গে সবুক্তগিনের যে লড়াই, সেটা বন্ধ হয়ে যায়।
অন্যদিকে আমরা সেবুক্তগিনের যদি এলাকা দেখি, কতটা অঞ্চল নিয়ে তিনি শাসন করতেন, পুরো মধ্য পারস্য, পারসিক সাম্রাজ্য অলরেডি বহুদিন আগে ভেঙে গেছে, সেই মধ্য পারস্যর বেশ কিছু অংশ তার সাম্রাজ্যের মধ্যে ছিল। তার রাজধানী ছিল হচ্ছে গজনি। এই গজনি জায়গাটা আজকে আফগানিস্তানের কাবুলের দক্ষিণ দিকে পড়ছে। তো বেসিক্যালি আফগানিস্তানে পড়ছে, এইটুকু মনে রাখলেই হবে। এবার সেবুক্তগিনের পরে যিনি শাসক হচ্ছেন, ইনি হচ্ছেন এই গজনি সাম্রাজ্যের, গজনির যে রাজ্য তার সব থেকে শক্তিশালী রুলার, এবং যার সম্পর্কেই আমাদের পড়তে হবে, তিনি হচ্ছেন মাহমুদ অফ গজনবী। তিনি 27 বছর বয়সে তার পিতার জায়গাটা তিনি দখল করেন, মানে তার সেখানে সিংহাসনে বসেন। এবার যখন তিনি সিংহাসনে বসছেন, অলরেডি তার হাতে একটা বড় সাম্রাজ্য রয়েছে, অলরেডি গজনি যে রাজ্য সেটা শক্তিশালী হয়ে গেছে, এবং ইনি নিজে একজন অ্যাম্বিসিয়াস রুলার ছিলেন, প্রচন্ড পাওয়ারফুল ছিলেন এবং প্রচন্ড ভালো স্ট্র্যাটেজিস্ট ছিলেন। তার ফলে তিনি সেই সাম্রাজ্যকে আরো বড় করেন, এবং তিনি একবার দুবার নয়, ভারতের টোটাল 17 বার আক্রমণ করেন। যদিও তার আক্রমণের উদ্দেশ্য ভারতের সাম্রাজ্য বিস্তার করা ছিল না, কিন্তু এই আক্রমণগুলোর কারণে গজনি যে রাজ্য সেটা আরো বড়, আরো শক্তিশালী হয়, কারণ এখান থেকে প্রচুর ধনরত্ন নিয়ে গিয়ে মাহমুদ কি করছে, গজনি রাজ্যকে পাওয়ারফুল করছে। তো এই সময় 27 বছর বয়সে 997 খ্রিস্টাব্দে মাহমুদ সিংহাসনে বসেন, এবং ইনি প্রথম রুলার যিনি সুলতান উপাধি গ্রহণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য, ইনি ফার্স্ট টাইম সুলতান উপাধি গ্রহণ করছেন। এবং একটু আগে আমি যেটা বললাম, সুলতান উপাধি নেওয়ার মানে কি, ইনি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কার থেকে তিনি নিয়ে আসছেন এই সুলতান উপাধিটা, সেটা হচ্ছে খালিফার কাছ থেকে, আব্বাসিদ খালিফা। এই সুলতান উপাধিটাই এখান থেকেই পপুলার হতে শুরু করে। পরবর্তীকালে ভারতে আমাদের একটা সুলতানি যুগ শুরু হয়। পরবর্তীকালে দুজন লেখক, বার্নি এবং ইসামি, এরা দুজন অনেক পরে শাসন করবে। কোন সময় দিল্লি সালতানাত যখন চলছে, তখন বার্নি এবং বাহমানি সাম্রাজ্যের আন্ডারে এই ইসামি একজন লেখক ছিলেন। তারা মাহমুদের প্রচন্ড প্রশংসা করেছেন। কেন? যে মাহমুদ, অর্থাৎ এদের যে ডাইনেস্টি, এদের যে বংশ, এর অ্যাকচুয়ালি বেসিক্যালি তুর্ক ছিল। এতক্ষণ ধরে বলছি তুর্ক ছিল, বুঝতেই পারছো। তুর্করা প্রথম জীবনে ইসলাম ধর্মের ফলোয়ার ছিল না, মুসলিম ছিল না, কিন্তু এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি গজনির মাহমুদ বা তার পিতা সেবুক্তগিন, তারা সবাই প্রচার করছে যে আমরা ইসলাম ধর্মের রক্ষক। ইভেন তাই নয়, এই গজনির মাহমুদের সঙ্গে এখনকার যারা তুর্ক, তার সময়কার যারা তুর্ক, তাদের একাধিকবার লড়াই হয়, এবং তুর্কদের তিনি ধ্বংস করেন। এই তুর্ক আক্রমণটা তিনি সাময়িকভাবে ধ্বংস করেন। তো এই সমস্ত কারণে পরবর্তীকালের যারা লেখক তাকে মুসলিম ধর্মের শ্রেষ্ঠ রুলার, মুসলিম সম্প্রদায়ের মানে আদর্শ মুসলিম শাসক, এই সমস্ত উপাধি দিয়েছে। কিন্তু একটা জিনিস কি, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যারা এতদিন অব্দি মুসলিমদের উপর আক্রমণ করতো, তারাই এখন নিজেরা মুসলিম ধর্মের রক্ষক হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো একটু বোঝার রয়েছে, কোথেকে কারা এলো, কোথা এরা কোন ধর্মের মানুষ ছিল, এই সমস্ত জিনিসগুলো মানে বুঝতে সুবিধা হবে। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এইটা পুরো মাহমুদের এম্পায়ার ছিল, মাহমুদের অংশ ছিল। মাহমুদ গজনবী সম্পর্কে আমরা যদি দেখি, আফগানিস্তান এবং পারস্য এই সমস্ত জায়গা তার আন্ডারে ছিল, এবং খালিফার কাছ থেকে তিনি ইয়ামিন আল দৌলা বা রাষ্ট্রের ডান হাত বা যে সুলতান উপাধি, এটা তিনি নিয়ে আসছেন। তিনি নিজেকে সুলতান বলছেন, এবং সুলতান উপাধিটা তিনি ফার্স্ট টাইম গ্রহণ করছেন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি টোটাল 17 বার আক্রমণ করেছিলেন ভারতে। এবার ভারতের দিকে যদি আমরা একটু দেখি, ভারতের সব থেকে বড় যে রাজবংশ ছিল আমরা এখানে দেখতে পাবো এই ম্যাপে, গুর্জর প্রতিহার। একসময় গুর্জর প্রতিহারদের কারণেই আরবীয়রা ভারতে আক্রমণ করতে পারেনি, সিন্ধ অঞ্চল অব্দি তারা সীমাবদ্ধ থেকে গেছিল, ভারতের মেন ল্যান্ডে তারা আসতে পারেনি। সেই গুর্জর প্রতিহার বংশ দুর্বল হয়ে পড়েছিল, তাদের আর খুব বেশি পাওয়ার নেই। এই সুযোগটা গজনির মাহমুদ এই সুযোগটা পেয়ে যান, এবং তিনি যে আক্রমণগুলো করেন সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা সেই সময়কার যারা রুলার ছিল ভারতের উত্তর ভারতে, তাদের ছিল না। মাহমুদের আক্রমণের বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা গেছে। তিনি যখন আক্রমণ করছেন, সেই সময় রাজপুত শক্তির পতন হয়ে গেছে। পতন হয়ে গেছে বলতে তারা একদম পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, তারা দুর্বল হয়ে পড়েছে। কারণ গুর্জর প্রতিহার যারা, তারা বেসিক্যালি কি ছিল, এই ছিল মানে রাজপুত ছিল। অলরেডি আমি রাজপুতদের উপর ক্লাস নিয়েছি। তো রাজপুতদের পতনের কারণে বা তারা দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা এই গজনির মাহমুদের সুবিধা হয় উত্তর ভারতে আক্রমণ করতে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা গেছে যে মাহমুদ যখন আক্রমণ করতো তখন গরমকাল থাকতো, গরমকালে তিনি আক্রমণ করতেন, এবং যখনই বর্ষাকাল পড়তো তখনই তিনি ভারত ছেড়ে পালিয়ে যেতেন। কারণ তাকে পেরোতে হবে বেশ কয়েকটা নদী, পাঞ্জাব মানে 5টা নদী রয়েছে, সেখানে বর্ষাকাল এলে সেই নদীর জল প্রচন্ড ভরাট হয়ে যেত, সেই কারণে তিনি যেতে পারতেন না। সেই সময় তো ব্রিজ ছিল না, নদীকেই পেরোতে হতো। তো সেই কারণে তাকে বর্ষা আসার আগেই পালিয়ে যেতে হতো। তো অধিকাংশ যে আক্রমণটা হয়েছে গরমকালে হয়েছে।
1000 খ্রিস্টাব্দ থেকে তিনি ভারতে আক্রমণ করতে শুরু করেন। 1025 অব্দ তিনি 17টি আক্রমণ করেন এবং এনার আক্রমণটা শুধু সিন্ধ অঞ্চল অব্দি বিস্তৃত ছিল না, তিনি ভারতের মেন ল্যান্ডে কনৌজ, সৌরাষ্ট্র এই সমস্ত অঞ্চলেও আক্রমণ করেন। কনৌজ যেটা ভারতের উত্তর ভারতের একদম মিডল পজিশনে পড়ছে, সেই অব্দি গিয়ে তিনি আক্রমণ করেন। এবার এনার আক্রমণের কারণ কি, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন দ্বিমত রয়েছে। কারণ তার আক্রমণের কারণে কোনো সময় এনার আক্রমণের ফলে কোনো জায়গায় তিনি ভারতের কোনো জায়গা তিনি তার সাম্রাজ্যভুক্ত করেননি। এতবার আক্রমণ করেছেন, এতবার চাইলেই তিনি জয় করে মানে সবকটাই প্রায় তিনি জয় লাভ করেছেন, কিন্তু কোনো জায়গা তিনি দখল করেননি। এর পিছনে মেন কারণ বলা হয় যে ভারতের যে সম্পদ, এই সম্পদটা তিনি নিয়েছেন এখান থেকে, নিয়ে গজনিতে নিয়ে গেছেন এবং গজনি শহরটা সেই সময় এশিয়ার সব থেকে শক্তিশালী শহরে পরিণত হয়েছিল। তার কারণই ছিল হচ্ছে ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। এছাড়াও গজনির ওপর সেই সময় বারংবার আক্রমণ আসছিল। একটু আগেই বললাম তুর্কদের যে আক্রমণ, সেটা তো তখনও পর্যন্ত ছিল। তুর্কদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, সেই লড়াই করার জন্য তার প্রচুর অর্থ প্রয়োজন। সেই অর্থটা কোথা থেকে যাবে? তোমরা যদি আজও আফগানিস্তানের এই অঞ্চলগুলো দেখো, কাবুল বা এই সমস্ত জায়গাগুলো, সেটা খুবই মানে শুষ্ক জায়গা, যেখানে খুব বেশি কৃষিকাজ হয় না। তো এখানে সম্পদ বলতে কিছুই ছিল না। এই ভারতের সম্পদই তাই জন্য কাজে লাগানো হয়েছিল গজনি শহরটাকে বিস্তার লাভ করানোর জন্য, সেই সময় সব থেকে শক্তিশালী শহরে পরিণত করার জন্য, তার সাথে সাথে এই যে তুর্কদের আক্রমণ সেটাকে প্রতিহত করার জন্য। এছাড়াও তার দরবারে অ্যাকচুয়ালি প্রচুর ভালো ভালো লেখক ছিল, যেমন ফিরদৌসি, আলবেরুনি, তারপরে হচ্ছে বৈহাকি বলে একজন লেখক, বৈহাকি যিনি তারিখে বৈহাকি রচনা করেন, ফিরদৌসি শাহনামা রচনা করেন, আলবেরুনি এনে কিতাবুল হিন্দ রচনা করেন। এরা সবাই, এছাড়াও অনেক পণ্ডিত কবি এনার দরবারে ছিল। তো এদেরকে রাখার জন্য, পৃষ্ঠপোষকতা করার জন্য টাকা দরকার, তো সেই সমস্তগুলো ভারতের টাকাতেই হতো। ইনি বুদাসিকান বা সিকান বা মূর্তি ধ্বংসকারী, সিকান শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যিনি মূর্তি ধ্বংস করেন, এই নামে পরিচিত ছিল। এবং কারণ হচ্ছে তিনি প্রচুর মন্দিরে আক্রমণ করেন। কেন করেছিলেন সেটা একটু পরে আমি আলোচনা করছি, সেখানেও যাচ্ছি। আর এটা বলা হতো, এইগুলো ডাইরেক্ট পয়েন্ট আছে, কোশ্চেন আছে, সেগুলো মনে রাখবে। আর তিনি পরপর এত আক্রমণ করেছেন যে উত্তর ভারতের কোনো শাসকরা সংগঠিত হতে পারেনি যে তার আক্রমণকে প্রতিহত করতে পারবে। তো বারংবার তিনি আক্রমণ করেন। এনার আক্রমণের সম্পর্কে যেটা বলা হয় যে ইনি শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণ করেছিলেন এরকমও নয়, মুসলিমদের উপরও আক্রমণ করেছিলেন। তবে বেশি ক্ষতিটা হয় হচ্ছে হিন্দু যে সমস্ত মন্দিরগুলো ছিল হিন্দু ধর্মেরই, কারণ প্রচুর ভালো ভালো মন্দির ধ্বংস হয়, প্রচুর লুটপাট করা হয়। কনৌজ যেগুলো পবিত্রতম শহর ছিল, থানেশ্বর, মথুরা, সেইখানে আক্রমণ করা হয়। বেসিক্যালি এইগুলো করার কারণ কি, সেই মন্দিরগুলোতে সেই সময় প্রচুর অর্থ থাকতো এবং সেই অর্থটা লাভ করা এনার মেন উদ্দেশ্য ছিল। এর কাজই হচ্ছে কি, ভারতে আসবো, আক্রমণ করব, যেখানে বেশি অর্থ রয়েছে সেখান থেকে নিয়ে চলে যাব। সেই সময় সব থেকে বেশি অর্থ, রাজাদের থেকেও বেশি অর্থ যার কাছে থাকতো, সেগুলো হচ্ছে মন্দির। মুসলিম মানে হিন্দু ধর্মের যারা রুলার ছিল তাদেরকে আক্রমণ করেছে তা নয়, মুসলিম শাসকদের বিরুদ্ধেও তার লড়াই হয়। যেমন দাউদ, ইনি একজন শাসক ছিলেন যিনি মুলতান অঞ্চলে শাসন করতেন। ইনি কে ছিলেন, আমরা যখন আরব আক্রমণ দেখেছিলাম, যে সমস্ত আরবিরা ভারতে থেকে গেছিল তারাই এই অঞ্চলটা শাসন করছিল। পুরনো আরবি ছিল এরা, মানে পুরনো যে মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করেছিল তাদেরই বংশধর ছিল অ্যাকচুয়ালি এই দাউদ। মুলতান অঞ্চলে শাসন করতো, তার বিরুদ্ধে তিনি দুবার আক্রমণ করেন। তা প্রচুর স্থানীয় মুসলিমকে হত্যা করা হয়। 1000 খ্রিস্টাব্দে আফগানিস্তান এবং পাকিস্তান অঞ্চলে ওয়াহিনদের যুদ্ধ হয়। এই যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। ওয়াহিনদের এটা প্রথম যুদ্ধটা হচ্ছে 1000 খ্রিস্টাব্দে। একদিকে রয়েছে হচ্ছে জয়পাল হচ্ছে হিন্দু শাহী বংশের রুলার, তার সঙ্গে রয়েছে হচ্ছে মুলতানের যিনি শাসক, তিনি একজন মুসলিম শাসক ছিলেন। তারা দুজন মিলে একটা জোট তৈরি করে, তাদের বিরুদ্ধে জয়লাভ হয় এবং সেই আক্রমণ হয় এবং জয়পাল পরাজিত হন। শুধু পরাজিত নয়, তাকে ব্যাপক তাকে প্রচন্ড অপমান করা হয়। জয়পাল মেনে নিতে পারে না, সে আত্মহত্যা করে। 1004 থেকে 1006 খ্রিস্টাব্দ মুলতানের উপর আক্রমণ করা হয় এবং এগেন যেটা বললাম, মামুদ এখানে শাসক ছিল। মামুদ তো ইনি মুসলিম ধর্মের রুলার ছিলেন, তো এখানে আক্রমণ করা হয়। 1008 খ্রিস্টাব্দে আনন্দপালের সঙ্গে সেকেন্ড যুদ্ধ হয় ওয়াহিনদের। এটাও ইম্পর্টেন্ট যুদ্ধ দুটোর নাম এবং কাদের সঙ্গে হয়েছিল মনে রাখবে। জয়পালের সঙ্গে হচ্ছে ওয়াহিনদের প্রথম যুদ্ধ, আনন্দপাল যিনি হচ্ছেন জয়পালের পুত্র, হিন্দু শাহী বংশের রুলার, তার সঙ্গে হচ্ছে ওয়াহিনদের দ্বিতীয় যুদ্ধ। এই আনন্দপাল, যখন জয়পাল মারা যায় তখনও যেটা বললাম গজনির মাহমুদ, তিনি কিন্তু ভারতে এসে কোনো জায়গা দখল করেননি। জয়পালের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলেও তার জায়গাটা তিনি দখল করেননি। যে অংশটা ছিল হিন্দু শাহী বংশের আন্ডারে, সেটা থেকে গেছিল। তো সেখানে শাসক হন হচ্ছে জয়পালের পুত্র আনন্দপাল এবং ইনিও একটা শক্তি জোট তৈরি করেন। একদিকে থাকছে
মুলতানের যিনি এই সময় সুলতান ছিলেন তিনি, ভারতের অনেক ছোট ছোট রাজপুত ট্রাইব, রাজপুত জাতি, তারা তাকে সাহায্য করে, একসাথে হয়। এবং খোখর বলে একটা উপজাতি যারা পাঞ্জাব অঞ্চলে থাকতো, এরা বেসিক্যালি একটা উপজাতি ছিল এবং প্রচন্ড দুর্ধর্ষ উপজাতি ছিল, তারা একসাথে ছিল। তো এত বড় একটা শক্তি জোটকে গজনবী পরাজিত করেন। মেন কারণ হচ্ছে তার পাওয়ার, তার যে সৈন্যবাহিনী সেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল এদের থেকে। এদের যে সৈন্যবাহিনী, ভারতীয়দের সেই সময় যে সৈন্যবাহিনী মূলত হাতির উপর নির্ভরশীল ছিল, কিন্তু হাতির যে সৈন্যবাহিনী সেটা অনেক স্লো হতো। অন্যদিকে এই পাঞ্জাব অঞ্চলটা, পাঞ্জাব বলতে আজকে ভারতের পাঞ্জাব নয়, পাকিস্তানের যে পাঞ্জাব অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা তিনি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এবার বলবে যে একটু আগেই বললাম যে তিনি কোনো অঞ্চল নিজের অন্তর্ভুক্ত করেননি, তাহলে এখানে এই পাঞ্জাব করতে গেলো। বেসিক্যালি এটা করার কারণ কি? কারণ তিনি জানতেন, গজনবী জানতেন যে এর পরেও তাকে আবার আক্রমণ করতে আসতে হবে। পাঞ্জাব জায়গাটা যদি আমরা দখল করে রাখতে পারি, সেই জায়গাটা যদি আমাদের হাতেই রাখতে পারি, এখানে এসে আমরা স্টে করব, এখান থেকে ভারতে আক্রমণ করব, ডাইরেক্ট গজনি থেকে আক্রমণ করার থেকে এটা সুবিধা হবে, কারণ এখানে একাধিক নদী রয়েছে, সেগুলোকে পেরোতে হবে। তো সেই জন্য পাঞ্জাব অঞ্চলটা তিনি নিজের সাম্রাজ্যভুক্ত করেন, আর ভারতের আর কোনো অঞ্চল তিনি সাম্রাজ্যভুক্ত করেননি। 1014 খ্রিস্টাব্দে তিনি থানেশ্বর আক্রমণ করেন। থানেশ্বর দিল্লির কাছে অবস্থিত, বুঝতে পারছো, উত্তর ভারতের প্রায় মধ্যিখানের অংশে তিনি আক্রমণ করেন এবং এই সময় থেকে একাধিক মন্দিরে আক্রমণ হওয়া শুরু হয়, যেমন মথুরার মন্দিরে তিনি আক্রমণ করেন এবং মন্দিরটা পুড়িয়ে দেন। 1015 খ্রিস্টাব্দে কাশ্মীর আক্রমণ করেন, কিন্তু এই আক্রমণটাতে তিনি ব্যর্থ হন। কারণ এরা কোথা থেকে আসছে? গজনি থেকে আসছে, যে জায়গাটা প্রায় মরুভূমি, শুষ্ক অঞ্চল, এবং কাশ্মীর কি বরফে ঢাকা কঠিন জায়গা, পাহাড়ি অঞ্চল, যেখানে যুদ্ধ করার কোনো আইডিয়া মাহমুদের ছিল না। তো কাশ্মীরকে তিনি সেখানে তিনি জয়লাভ করতে পারেননি, সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। 1018 খ্রিস্টাব্দে তিনি কনৌজের চান্ডেল রাজা বিদ্যাধরকে পরাজিত করেন। হচ্ছে হিন্দুশাহী রুলার ত্রিলোচন পাল, সেই হিন্দুশাহী বংশ, সেই জয়পাল, আনন্দপাল, তাদেরই হিন্দুশাহী বংশের এখন রুলার হচ্ছে ত্রিলোচন পাল, এবং তার যিনি পুত্র ছিলেন ভীম পাল। এদের দুজনের বিরুদ্ধে একটা লড়াই হয় এবং লাহোর অঞ্চলটাতে তিনি জয়লাভ করেন। এরপরে 1021 খ্রিস্টাব্দে কনৌজ রাজা চান্ডেল গণকে তিনি পরাজিত করেন। মেন আক্রমণ এখানে হয় 1025 খ্রিস্টাব্দে। মেন যে যেটা সব থেকে হাইলাইটেড আক্রমণ, সেটা হচ্ছে 1025 খ্রিস্টাব্দে হয়, এবং এখানে কোশ্চেন এটাও করা হয় যে তার কততম আক্রমণ এটা ছিল। এটা ভারতে তার 16তম আক্রমণ ছিল। এই সময় তিনি সোমনাথ মন্দিরকে আক্রমণ করেন এবং এখানে বিশাল বড় একটা লড়াই হয়। বলা হয় যে এখানে সোমনাথ মন্দিরে যখন আক্রমণ আসে, স্থানীয় যারা মানুষ ছিল তারা অস্ত্র তুলে নেয়। প্রায় 50,000 মানুষ সোমনাথ মন্দিরকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু সকলেই এখানে মারা যায়। এখানে সোমনাথ মন্দির লুণ্ঠন হয়, সোমনাথ মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এবং আমি আগের দিনের রাজপুতদের একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে সোমনাথ মন্দির এটা বহুবার ধ্বংস করা হয়, বহুবার আবার তৈরিও করা হয়। এই সময়তে এটা সব থেকে ইম্পর্টেন্ট আক্রমণ ছিল মাহমুদের, এবং সোমনাথ মন্দির থেকে তিনি প্রচুর অর্থ লাভ করেন। 1026 খ্রিস্টাব্দে তিনি জাটদের বিরুদ্ধে জয়লাভ করেন। 1030 খ্রিস্টাব্দে ফাইনালি মোহাম্মদ মারা যান। তো জাটদের বিরুদ্ধে তার শেষ আক্রমণ ছিল, তারপরে তিনি মারা যান। এবং মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি মাহমুদের যিনি পুত্র ছিলেন তার নাম মাসুদ। মাসুদ অতটা শক্তিশালী ছিল না তার পিতার মতো। মাসুদকে সেই সময় সেলজুকরা আক্রমণ করছিল। সেলজুকরাও আবার তুর্ক ছিল। যে তুর্কদের আক্রমণ প্রতিহত করার জন্য মাহমুদ এত টাকা নিয়ে গজনিতে যেতেন, সেই তুর্করাই আবার আক্রমণ করে এই পুরো গজনি সাম্রাজ্য যেটা ছিল, গজনি বংশ ছিল, সেটা মোটামুটি ধ্বংস করে দেন। গজনি অঞ্চল থেকে এই সময় কি হয়, মাসুদ ছিল হচ্ছে রুলার আফটার মোহাম্মদ গজনবী, কিন্তু মাসুদ দুর্বল ছিল। সেই সময় গজনি যে অঞ্চলটা, গজনি তাদের রাজধানী, সেই অঞ্চলটাই তাদের হাত থেকে চলে যায় এবং সেই জায়গাটাই সেলজুক তুর্করা দখল করে নেয়। অন্যদিকে মাসুদের হাতে থেকে যায় যেটুকু অংশ ভারতের মোহাম্মদ গজনবী দখল করেছিলেন, অর্থাৎ পাঞ্জাবের যে অংশটা তিনি দখল করেছিলেন, সেইটুকু অংশ থেকে যায়। এবং মাসুদ বারংবার ভারতে আক্রমণ করে, কিন্তু তিনি কোনোদিনই সফল হননি, কোনো যুদ্ধই তিনি জয়লাভ করতে পারেননি। মাসুদের আক্রমণ প্রত্যেকটাই ব্যর্থ হয়। তো গজনবীর মৃত্যুর পর বেসিক্যালি এই যে অংশটা, সেটা এই যে সাম্রাজ্য, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং পুরো যে গজনি অঞ্চল যাকে এত তিনি সমৃদ্ধশালী বানালেন, সেই জায়গাটাই তাদের হাত থেকে চলে যায়। এটা হচ্ছে আজকের সোমনাথ মন্দির, যেটা সেই সময় ধ্বংস করা হয়েছিল। এই যে সাম্রাজ্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গজনি রাজ্য যখন মোহাম্মদ গজনবী শাসক ছিলেন। আজকে সিরিয়া, আজকে ইরান, ট্রান্সঅক্সিয়ানা, খোরাসান, এই সমস্ত অঞ্চল দেখতে পাবে। এখানে ভারতের একটু অংশ আছে, আজকের পাকিস্তানের অ্যাকচুয়ালি একটু অংশ রয়েছে তার সাম্রাজ্যের মধ্যে। এবারে আক্রমণের যে এই 17 বার আক্রমণ করেছেন, তার ফলাফল কি হয়েছিল? নো ফলাফল, কোনো ফলাফল ছিল না। ভারতে সেই সময় এতই অর্থ ছিল যে এত লুণ্ঠনের পরে 17 বার আক্রমণ, প্রচুর অর্থ, সেটা আইডিয়ারও বাইরে কত অর্থ তিনি নিয়ে চলে গেছিলেন। তা সত্ত্বেও কিন্তু অর্থ শেষ হয়নি। ভারতের যা অর্থ ছিল সেটা থেকে গেছিল। তো ইকোনমিক্যালি ভারত দুর্বল হয়নি। নেক্সট যদি দেখি আমরা, কোনো সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা হয়েছিল, রাজনৈতিকভাবেও কোনো লাভ হয়নি। যদি আমরা
গজনির দিক থেকে দেখি, গজনি রাজ্যের দিক থেকে দেখি, তাদের তো লাভ হচ্ছে, তারা প্রচুর অর্থ পাচ্ছে, তারা যেটুকু এখান থেকে পেয়েছে সেটাই হিউজ তাদের জন্য ছিল, প্রচুর অর্থ পেয়েছিল। পরবর্তীকালে একটাই যেটা হয়েছিল সেটা হচ্ছে তার আক্রমণের ফলে মোহাম্মদ ঘড়ির যে আক্রমণের যে রাস্তা সেটা সহজ হয়ে যায়। এবার ভারতে তিনি 17 বার আক্রমণ করেছেন, তার মধ্যে আমরা দেখছি খুব বেশি হলে 2টো আক্রমণ তিনি হেরে গেছেন, তিনি জয় করতে পারেননি, একটা কি 2টো আক্রমণ। তাহলে বাকি 15টা আক্রমণ জয় করছেন। ভারতের রাজারা কি এতটাই দুর্বল ছিল যে তাকে তার আক্রমণকে প্রতিহত করার মতো কেউ ছিল না? এটা বলা ভুল, কারণ দু তিনটে জিনিস এখানে বোঝার রয়েছে। প্রথম কথা হচ্ছে মোহাম্মদ গজনবী ইনি একজন ভালো স্ট্র্যাটেজিস্ট ছিলেন। তিনি জানতেন যে কোন রাজাকে আক্রমণ করলে আমার ক্ষতি হতে পারে। সেই যার নাম হচ্ছে রাজা ভোজ, তিনি ভোজের রাজ্য কোনোদিনই আক্রমণ করেননি, কোনোদিনই ভোজ রাজাকে আক্রমণই করেননি, কারণ ভোজ রাজা প্রচন্ড শক্তিশালী ছিল, এটা তিনি জানতেন। আমরা যদি উত্তর ভারতে দেখি, সেই সময় গুর্জর প্রতিহারদের অলরেডি পতন হয়ে গেছে, তারা দুর্বল। এবং দক্ষিণ ভারতে একটা রাজ্য রয়েছে, সেটা হচ্ছে চোলরা। চোলরা প্রচন্ড শক্তিশালী, কিন্তু চোলদের সঙ্গে তাদের কোনোদিন লড়াই হয়নি। চোলরা দক্ষিণ ভারতে, এরা উত্তর ভারতে আক্রমণ করছে। চোলরা শক্তিশালী ছিল, তো সেরকম কোনো বড় শক্তি উত্তর ভারতে ছিল না। আজকের পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল এবং আফগানিস্তানের কিছুটা অংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল, বাকি সমস্ত অঞ্চল তিনি দখল করেননি। কিন্তু তার ফলে একটা যেটা হয়, ভারতীয় সীমান্ত যে অঞ্চলটা, এই অঞ্চলটা দুর্বল হয়ে পড়ে। পরবর্তীকালে মোহাম্মদ ঘুরির আক্রমণ দেখবো সেম জায়গা দিয়ে হবে, এবং মোহাম্মদ ঘুরির ক্ষেত্রে এটা সুবিধা হয়ে যায় ভারতে আক্রমণ করা। এটা একটা গেল। এবং ফাইনালি আল বেরুনি, যিনি কিতাবুল হিন্দ রচনা করেন, এনার সবাই ছিলেন। এবং এতদিন অব্দি মানে একটু যদি পুরনো বই দেখো তাহলে সেখানে লেখা রয়েছে যে আল বেরুনি ভারতে এসেছিলেন, এবং ভারতে এসে এখানকার যে সংস্কৃত ভাষার বিভিন্ন গ্রন্থ সেগুলো তিনি পাঠ করেছিলেন। ফার্স্ট মুসলিম লেখক যিনি সংস্কৃত শেখেন এবং এখানকার যে বইগুলো রয়েছে সেগুলো পড়েন, যেমন ভগবত গীতা, তারপর হচ্ছে যোগসূত্র, এগুলো পড়েছিলেন। বেসিক্যালি এখন যেটা প্রমাণিত সেটা হচ্ছে আল বেরুনি কোনোদিনই ভারতে আসেননি, কিন্তু তিনি হয়তো সংস্কৃত ভাষায় করেছিলেন, পড়াশুনো করেছিলেন, এবং তিনি গাজনিতেই থাকতেন। তাছাড়া এছাড়াও সেই সময় ব্যবসা বাণিজ্য ব্যাপক ছিল, শিক্ষিত বণিক যারা ছিল তাদের সঙ্গে আল বেরুনি কথা বলেন, তাদের কাছ থেকে তিনি সংস্কৃত শেখেন, বিভিন্ন গ্রন্থ পড়েন, যেমন পতঞ্জলির যোগসূত্র, ভগবত গীতা, এগুলো তিনি পড়েন। তো ফার্স্ট কোনো মুসলিম রাইটার যিনি সংস্কৃত ভাষায় পাঠ করেন, সংস্কৃত গ্রন্থ পাঠ করেন ইত্যাদি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো তিনি ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন সেই সময়ের সমাজ ইত্যাদি সম্পর্কে তার কিতাবুল হিন্দ গ্রন্থে তিনি লিখে যান। ভারত 8টা শ্রেণীতে বা গিল্ডে বিভক্ত ছিল, যেমন জুতো প্রস্তুতকারক, ফুলার, এরকম বিভিন্ন রকমের যে সমাজের বর্ণভেদ সেইটা ছিল, সেইগুলো তিনি লিখে গেছেন। ডোম চন্ডাল যারা ছিল তাদেরকে সমাজে ঘৃণা করা হতো, এটা তিনি লিখেছেন। তারপর হচ্ছে বিদেশিদেরকে তারা ম্লেচ্ছ মনে করতো, অপবিত্র মনে করতো ভারতীয়রা, সেটা এই সময় লিখে গেছেন তিনি। তো কিতাবুল হিন্দ তার সব থেকে ফেমাস রচনা, এবং এখান থেকে আমরা সেই সময়ের ভারতের বিভিন্ন জিনিস, বিভিন্ন ঘটনা জানতে পারি। তো এই ছিল আজকের পুরো টপিক। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। এবং এই যে টপিকের উপর আমরা এমসিকিউ ডিসকাস করবো রবিবার দিন। আমি রবিবার 2টো ক্লাস নেবো এর উপরে, মিডিভাল হিস্ট্রির উপর, তাতে আমরা ডিসকাস করবো। অবশ্যই এই ক্লাসগুলো করো, ফ্রি ক্লাস, তোমরা সবাই ক্লাসে এসো। আমি চাইবো সবাই ক্লাসে আসো, তাহলে আমারও ক্লাসগুলো নিতে ভালো লাগবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং ক্লাসগুলো করো। এই ক্লাসটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, অবশ্যই জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে এই প্রত্যেকটা লিঙ্ক রয়েছে, এখানে তোমরা ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আমরা নেক্সট দিনের ক্লাসে মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করবো। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।